শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দরী মিষ্টি সকাল, ভালো কাটুক দিন, সেই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে। পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি, আছি আমি আনিসুল ইসলাম। আমার পক্ষ থেকেও মিষ্টি সকালের শুভেচ্ছা। তোমাকেও শুভেচ্ছা। কেমন আছো বলো? আমি ভালো আছি, তুমি কেমন আছো আনিস? আমিও ভীষণ ভালো আছি এবং রাঙা সকালে আমরা অনেক বেশি ভালো থাকি, তুমি জানো। সবসময়ই তাই, কারণ রাঙা মানুষরা থাকে না আমাদের এবং সঙ্গে। আজকে এমন একজন চমৎকার মানুষ আছেন, আমরা যারা চট্টগ্রামে জন্মেছি বেড়ে উঠেছি তাদের কাছে তিনি নায়ক ছিলেন। শুধু চট্টগ্রামে নয়, আমি সেটাই বলছিলাম, পুরো দেশেই কিন্তু উনি একসময় না এখনো একজন নায়ক হিসেবেই আছেন আসলে। চলো জানাই কে আছেন। সমাজের দুর্নীতির বিরুদ্ধে, অসঙ্গতির বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। এই চমৎকার মানুষটা কে, আসো জেনে নিই। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোহাম্মদ মুনির চৌধুরী। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল স্যার। শুভ সকাল, আপনাদের ধন্যবাদ। কেমন আছেন স্যার আপনি? আছি খুবই ভালো। আপনাকে পেয়ে আমরা স্যার ভীষণ আনন্দিত। একদমই, এবং আমরা ভীষণ সৌভাগ্যবানও। আমরা যেটি বলছিলাম যে আমাদের এই রাঙা সকালটা তো আসলে রাঙা মানুষদেরকে নিয়ে, এবং আজকে এমন একজন চমৎকার রাঙা মানুষ আমরা পেয়েছি, সেটা নিশ্চয়ই আসলে আমাদের জন্য ভীষণ সৌভাগ্যের। অনেক ধন্যবাদ স্যার, আপনার অনেক ব্যস্ততার সময়ের মাঝেও আপনি আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এসেছেন। ধন্যবাদ স্যার। পুরো অনুষ্ঠান জুড়ে আপনার জীবনের এগিয়ে যাওয়ার গল্প, সমাজের অসঙ্গতির বিরুদ্ধে যে আপনি লড়াই চালিয়ে গেছেন, সততার সঙ্গে সাহসিকতার পরিচয় দিয়েছেন, সে গল্প তো অবশ্যই শুনবো। আপনার শৈশব সম্পর্কে জানতে চাই। আপনি চট্টগ্রামের সন্তান, সেখানে আপনি জন্মেছেন, বেড়ে উঠেছেন। কেমন ছিল স্যার? শৈশবের কিছু স্মৃতি এখনো মলিন। বাবা জন্মের পরে ইংল্যান্ডে পড়াশোনা করতে গিয়েছিলেন। আমি মায়ের কোলে, মায়ের আদরেই বড় হয়েছে। স্কুলে গিয়েছে তো বাবা, যতটুকু মনে পড়ে, মুক্তিযুদ্ধের পরেই দেশে ফিরেছিলেন এবং বাবা আমাকে নিয়ে সেন্ট প্লাসিড স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন। স্কুল জীবনের সূচনা আমার সেন্ট প্লাসিড থেকেই, এবং খুব স্বপ্ন ছিল সবসময় সামাজিক অনাচার, ব্যত্যয়, বিচ্যুতি, তার বিরুদ্ধে দাঁড়াবো। কেন একটি অন্তর্নিহিত চেতনা ছিল, অন্তর্নিহিত একটি শক্তি ছিল, এবং বাবা মাকেও দেখেছে খুব সৎ জীবন যাপনে অভ্যস্ত হতে। বাবা সামরিক বাহিনীর অফিসার ছিলেন, পরে একজন খ্যাতিমান চিকিৎসক ছিলেন। মুক্তিযুদ্ধের সময় আবার বাবা ইংল্যান্ডে ছিলেন, মা এবং পরিবারের সবাই গ্রামের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। আচ্ছা, মনে পড়ে রেডিওতে মুক্তিযুদ্ধের সংবাদগুলো শোনা হতো। একটু ছোট্ট ঘটনা মনে পড়ে, সেটিও 71-এ। আমি ভর দুপুরে গ্রামের সবাই, যারা আমরা আশ্রয় নিয়েছিলাম মুক্তিযুদ্ধের সময়ে, পাকিস্তানি বাহিনীর আক্রমণ বা তাদের যে নির্মম অভিযান চলছে তা থেকে বাঁচার জন্য সবাই গ্রামে আশ্রয় নিয়েছিলাম। তো ভর দুপুরে সবাই ঘুমাচ্ছিল, এমন সময় দেখি পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান শুনছি। পাকিস্তানি আর্মি আসছে, ট্রাকের আওয়াজ খুব কাছেই। তারপর দাদাকে এবং পরিবারের সদস্যদের খবর দিলাম। সবাই একেবারে ভোঁ দৌড় জঙ্গলের মধ্যে। দাদা পাকিস্তানি পতাকা তুলে, মনে পড়ে যে পাকিস্তানিদের আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করেছিলেন। তারা অতটুকু আসেনি, বাট এটুকু স্মৃতিতে মনে পড়ে। আবার 26শে মার্চের রাতে পাকিস্তানি আর্মির যে শেলিং হচ্ছিল চিটাগং সিটিতে, সেই অগ্নিগোলক, কামানের গোলা, সেটাও মনে পড়ে। তারপর আমার চাচা, যিনি একজন অধ্যাপক ছিলেন, তিনি আমাদের 2 ভাইকে নিয়ে বেবি ট্যাক্সি করে গ্রামে নিয়ে যাচ্ছিলেন। পথে মুক্তিযোদ্ধারা চেক করছিল, এবং ছোটবেলায় খুব সুদর্শন ছিলাম। বললো, এরা বিহারি, গুলি করো, বিহারির বাচ্চা। তখন চাচা বলল, কথা বলো। তখন তার গিয়ে কথাই বললাম, আমার বাড়ি রাউজান।
তারপর মুক্তিযোদ্ধারা ছেড়েই দিল যে আমি আসলে বিহারি নই। তারপর বাড়িতে গিয়েছিলাম, সব স্মৃতি মনে পড়ে। অনেক কিছুই তো মনে আছে স্যার ৭১-এ। হ্যাঁ, মনে আছে। জি স্যার, একটা ঘটনা আমরাও জেনেছি, সেটা হচ্ছে আপনি আপনার দাদাকে নিয়ে সেই সময় একটা হিন্দু পরিবারকেও রক্ষা করেছিলেন। স্যার, এত ছোট বয়সে এরকম সাহসিকতা বা এই সাহস, এটা পরিবার থেকে আসলো কিনা? হ্যাঁ, পারিবারিক যে মনোভাব বা পারিবারিক ঐতিহ্য, পারিবারিক শুদ্ধাচার এবং মানবিকতা বোধ অবশ্যই ছিল আমার দাদার। হিন্দু পরিবার হলেও তারা যেন পাকিস্তানি বাহিনীর হাতে নির্মমভাবে নির্যাতিত না হয়, তাদের আত্মরক্ষার্থে, রক্ষার জন্য আশ্রয় দিয়েছিলেন। আমরা তাদের সাথেই ছিলাম, প্রতিবেশী হয়ে তাদের আশ্রয় প্রশ্রয়, তাদের কে যত্নে রাখা, এটাও আমাদের পারিবারিক কর্তব্যের ঐতিহ্যের একটা অংশ ছিল। এবং সবচেয়ে সবার ঊর্ধ্বে ছিল যে মানব প্রেম, মানুষের প্রতি যে ভালোবাসা, রক্ষা। একদম স্যার। স্যার, এই মনুষ্যত্ব বোধই আসলে আমাদের চর্চা করা উচিত। স্যার, আপনার সম্পর্কে আমাদের হাতে কিছু তথ্য আছে, সাকি পড়বে। সাকি। হ্যাঁ, আমরা সেটি জানিয়ে স্যার আপনার কাছে আবারও ফিরছি। দর্শক, প্রশাসন ক্যাডারের আলোচিত সাবেক কর্মকর্তা মোহাম্মদ মুনির চৌধুরী, যিনি আজকে অতিথি হয়ে এসেছেন আমাদের মাঝে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক পদে দায়িত্ব পালন করেছেন। মোহাম্মদ মুনির চৌধুরী এর আগে দুদকের এনফোর্সমেন্টের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রাম বন্দরের ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকাকালে ২০০০ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করে অনন্য ইতিহাস রচনা করেন। এরপর একে একে তিনি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে সমুদ্র পরিবহন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তরের পরিচালক, রাষ্ট্রীয় দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্কভিটার এমডি ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সচিব এবং দুর্নীতি বিরোধী টাস্ক ফোর্স প্রধানের পদে দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম বন্দরের ম্যাজিস্ট্রেট হিসেবে বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীতে ২০০১ থেকে দেশি বিদেশি জাহাজের অবাধ দূষণের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে দূষণ হ্রাসে ব্যাপক ভূমিকা পালন করেন। প্রায় ৭,০০০ দেশি বিদেশি জাহাজ তার অভিযানে আটক ও দণ্ডিত হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক এনফোর্সমেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ১,০০০-এরও বেশি অভিযান চালিয়ে পরিবেশ দূষণের মাত্রা হ্রাসে উল্লেখযোগ্য অবদান রাখেন। বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ আইনের ইতিহাসে মোহাম্মদ মুনির চৌধুরী সর্বপ্রথম পরিবেশ ক্ষতিপূরণ ও জরিমানা প্রয়োগ করেন। বিজ্ঞান জাদুঘরে যোগদানের পর ৫.৫ একর এলাকাকে ব্যাপক সবুজায়ন করা হয়। সেখানে প্রায় ৭,০০০ সেমিনার, বিজ্ঞান প্রদর্শনী, অলিম্পিয়াড, বিজ্ঞান বক্তৃতা, সৃজনশীল প্রতিযোগিতা ইত্যাদি অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিষ্ঠানের সফলতার স্বাক্ষরের প্রমাণ বিজ্ঞান জাদুঘর কর্তৃক আন্তর্জাতিক ISO সনদ লাভ এবং পরপর ৩ বার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে APA পুরস্কার অর্জন। আমরা আবারও চলে যাই তার কাছে। স্যার, অনেক বিষয় আছে আজকে আপনার সঙ্গে আমাদের গল্প করবার, কিন্তু আসলে আমরা ব্যক্তি মানুষটাকেও সবার মাঝে নিয়ে আসতে চাই, কারণ একটা মানুষ তো আসলে তৈরি হয় তার পরিবার থেকে। তার ভেতর যে ভ্যালুস, তার ভেতর আপনি যে মানবিকতার কথা বলছিলেন, মানুষের প্রতি যে ভালোবাসার কথা বলছিলেন, সেটা তো আসলে পরিবার থেকেই আমাদের তৈরি হয়, যেটি আপনার ক্ষেত্রেও হয়েছে। বাবা তার মানে অনেকটা সময় বাইরেই ছিলেন পরিবার থেকে, পরিবারটা তো আগলে রাখলেন মা, এবং একই সঙ্গে দাদা দাদির সান্নিধ্যও আপনি পেয়েছেন। সেই গল্পগুলো একটু জানতে চাই স্যার, ছোট ছোট করে। হ্যাঁ, দাদা স্কুল টিচার ছিলেন এবং রোজ ৩ মাইল পায়ে হেঁটে, ৩ মাইল এবং ৩ মাইল ৬ মাইল পায়ে হেঁটে স্কুলের শিক্ষকতার দায়িত্ব পালন করে আবার কৃষিকাজে নেমে যেতেন। এবং দাদা তার পাঞ্জাবির পকেটে করে শসা সবজি নিয়ে আসতেন এবং মাটির ঘরেই দাদা ছিলেন। তার জীবনযাপন এ যুগে বিরল। তখন গ্রামে ইলেকট্রিসিটি ছিল না, হাত পাখা, এবং আমাদের খাবার, আমাদের জীবনের যে উপকরণগুলো খুব সাদামাটা ছিল। দাদাকে কাছে দেখেছি কিভাবে সৎ জীবনযাপন এবং মানুষের প্রতি কর্তব্য, সামাজিক কর্তব্য পালন করতে। দাদিকেও দেখেছি, দাদার পরিবারকে আগলে রেখেছেন। বাবা, চাচা, বড় চাচা সবাই উচ্চশিক্ষিত এবং তারা যার যার অধিক্ষেত্রে অনেক
সামাজিক অবস্থানে পৌঁছেছেন। আবার বাবাকে দেখেছি শিশু চিকিৎসক ছিলেন, যখন ডাক্তারদের জি রোগীদের কাছ থেকে ফি নিতেন বাবা খুব কম ফি নিয়ে রোগীদের অনেকক্ষণ পর্যবেক্ষণ নিরীক্ষণ করে একটা রোগীর পুরো পরিচর্যাটার দায়িত্ব নিতেন। এবং বাবা নিজ উদ্যোগে নিজ পেয়ে ড্রাইভিং করে চিটাগং মা ও শিশু হাসপাতাল, ওখানে ফ্রি ট্রিটমেন্ট দিতেন বাচ্চাদের। আচ্ছা আবার রোববারে বেবি ট্যাক্সি করে গ্রামের বাড়ি চলে যেতেন, গরিবদের চিকিৎসা করতেন। খুব গোপনে দান করতেন বাবা। এবং বাবা বাম হাত পেছনে পিঠে রেখে ডান হাতে হাতে মুঠি করে কত টাকা বিলাতেন, এগুলো এখন মানুষ বলছে। এবং অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতো, রোগীরা আসতো। এবং বাবা সৎ উপার্জনে খুব বেশি গুরুত্ব দিতেন। এবং বাবার আগ্রহ ছিল আমি সিভিল সার্ভিসে যাই। তো আমার ইচ্ছে ছিল আমি পুলিশে যাব। আচ্ছা এবং আমি যখন ক্লাস 9-এর ছাত্র, আমি খুব আমার মধ্যে একটা চেতনাবোধ ছিল দেশকে রক্ষার। তখনও দেশে দুর্নীতি ছিল এবং ভোট কারচুপি এগুলো শুনতাম, আমি এগুলো নিয়ে লিখতাম, আমার অনেক লেখা আছে। স্যার ওই সময় আপনি বুঝতে পারতেন এই হ্যাঁ, দুর্নীতিগুলো? বুঝতে পারতাম। আমি কি পরিমাণ উৎসাহী ছিলাম। সেই সময়ে একটি ভোট হলো, সেই ভোট কেন্দ্রে যে কিভাবে সিল মেরেছিল, আমি প্রতিবাদী ছিলাম, স্কুল ছাত্র, খুব রাগ করেছি এবং আমি লেখালেখি করেছি। তারপর রাষ্ট্র ব্যবস্থার মধ্যে অনেক দুর্নীতি। তো একটি ছোট্ট গল্প, বাস্তব ঘটনা। আমি দেখলাম যে না, এইভাবে দেশ চলতে পারে না। তো আমি এক ভদ্রলোককে বললাম, উনি আমার সিনিয়র ভাই, আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যাব এবং মিলিটারি কু করে আমি দেশের রাষ্ট্রভার নেব, আপনি আমার সাথে থাকবেন, পুরো দেশকে আমি পিটিয়ে সোজা করে দেব। তারপর আমি একটা প্রেসে যে ছাপালাম যে সেপ্টেম্বর মাস বা এই বছর শেষ হলেই আমি যখন ইন্টার শেষ করব, আই উইল জয়েন দ্য আর্মি অ্যান্ড আই উইল টেক ওভার পাওয়ার উইথ গ্র্যাজুয়াল প্যাসেজ অফ টাইম। আমি এটা কাগজ ছাপিয়ে ফেলেছি এবং লুকিয়ে রেখেছি। আমার বোন কিভাবে আমার ডায়েরি থেকে বের করে বলল, তুই তো ঘরে পুলিশ আনবি, এগুলো কি করলি? ওরকম একটা চেতনা ছিল যে দেশকে এগিয়ে নেওয়া, যদিও একটি অস্বাভাবিক ছিল, বাট মূল আমার যে ভেতরকার অনুপ্রেরণা দেশকে দুর্নীতি বা দুঃশাসন বা অবক্ষয় থেকে রক্ষা করা। প্রতিবাদী মনোভাবটা একদম ছোটবেলা থেকেই খুবই ছিল। আপনি যেটি বলছিলেন, বাবা তো আসলে সেবামূলক কাজটাই বেশি করতেন এবং মানুষকে ভীষণ রকম সাহায্য সহযোগিতা। কিন্তু আপনি এটির পাশাপাশি আমি বলবো সেই মনোভাব আপনার মধ্যেও আছে, একই সঙ্গে প্রতিবাদী হওয়া, এটাও নিশ্চয়ই পরিবার থেকে আসছে স্যার। সেই নবম শ্রেণীতে থাকা অবস্থায় আপনি দেশকে নিয়ে ভেবেছেন যে দেশকে আপনার রক্ষা করতে হবে। আপনি কি সেই সময় থেকে দেশ নিয়ে সচেতন ছিলেন, রাজনীতি নিয়ে এতটা সচেতন ছিলেন? এটা আসলে কিভাবে গড়ে উঠেছিল একটু জানতে চাই ছোট্ট করে। বই টই পড়তেন নিশ্চয়ই, পত্রিকা পড়তেন? হ্যাঁ, খুব বেশি বই এবং নিউজ পেপারের পাগল ছিলাম। এবং আমার পরীক্ষা চলছে, তারপরেও কবে হকার পেপার দিয়ে যাবে, তখন তো এই ইলেকট্রনিক নিউজ বা এই ইউটিউব ডিভাইস ছিল না। তো একদিকে পরীক্ষার পড়া, স্কুলের পড়া, কবে হকার ওই দরজার ফাঁক দিয়ে পেপার দিয়ে যেত, তখন ছিল দৈনিক বাংলা, তারপর পরে ফেলতাম নিউজগুলো নিমেষেই। পাগলের মতো অসাধারণ ঝোঁক ছিল রাজনীতি। এবং অনেক রাতে বাবা মা যখন ঘুমিয়ে যেত 12টা-1টা, তখনকার মন্ত্রিসভা, তাদের কাজ কি, কোথায় অসঙ্গতি, কোথায় বিচ্যুতি, এবং রাজনৈতিক পট পরিবর্তন, এবং রেডিও শুনতাম খবরগুলো, তারপর লেখালেখি যে দেশ কেন কিভাবে এমন হলো, সৎ লোক কই। এবং তখনও একটা দুর্নীতির একটা বলয় মানে অনুভব করতাম যে সবখানে ছিল। এ থেকে একটা চেতনাবোধ প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে। স্যার একেবারেই প্রাকৃতিক নাকি যে স্কুল লাইফ, তারপর কলেজ জীবন, বিশ্ববিদ্যালয় জীবন, কোন শিক্ষক দ্বারা কি প্রভাবিত হয়েছিলেন যে রাজনৈতিক বিষয় বা সমাজ নিয়ে ভাবতে হবে? না, কোন ব্যক্তিত্ব, এমন কোন ব্যক্তিত্বকে পাইনি যে যার দ্বারা অনুপ্রাণিত হয়ে এই দেশাত্মবোধ জাগ্রত হয়েছে। বরঞ্চ বলবো যে বাবা মায়ের আদর্শ, এবং এটি আমি মনে করি আমার স্রষ্টা আল্লাহ তাআলার প্রদত্ত যে ভেতর থেকে একটা অন্তর্নিহিত শক্তি এবং দেশপ্রেম, দেশের চালিকা শক্তি,
দেশের শাসন ব্যবস্থা কাঠামো এগুলোকে অনেক শক্তিশালী করা, বিশুদ্ধ করা, এটা আমার এখনো আছে শৈশব থেকে যা ছিল। নিশ্চয়ই আসলে আল্লাহর পর আপনি যেটি বলছেন যে স্যার আসলে বাবা মায়ের তো একটা মানে বিশাল একটা ভূমিকা থেকেই থাকে যে আমরা যাকে বলি জননী জন্মভূমি স্বর্গ থেকেও শ্রেষ্ঠ, সেটি থেকে তো আসলে রক্ষা করবার দায়িত্ব আমাদেরই, এবং সেই চেতনা বোধ আসলে আমরা পরিবার থেকেই পাই। স্যার একটু জানতে চাই যে স্কুলটা তো শেষ হলো এবং তখন থেকে আপনি লেখালেখিটা শুরু করলেন, লেখালেখির কলামগুলো কি দেশকে ঘিরেই ছিল নাকি নিজের মতো করে? দেশের বাইরে গণ্ডিতে, যেমন আমেরিকান পলিটিক্স, আমেরিকার যে আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ তা নিয়েও লিখেছিলাম। প্রেসিডেন্ট রিগেন অ্যাটাক করেছে, কোন একজন রাষ্ট্রপ্রধানকে ধরে তুলে নিয়ে আসছেন, লিবিয়াকে অ্যাটাক করেছে, এরকম এগুলো নিয়ে লিখতাম। তারপর জিওপলিটিক্যাল যে গেমগুলো সেগুলোর উপরই খুব উৎসাহ ছিল, এবং বাংলাদেশে সামরিক শাসন কেন বারবার আসছে সেগুলো নিয়েও লিখেছে অনেক কলাম, এবং সেগুলো আবার কিছু পেপার ক্লিপিংস একটা ডায়েরিতে রেখে দিতাম, কার কি পরিণতি হয়েছে, এবং দুর্নীতি করলে, দুঃশাসন করলে প্রাকৃতিকভাবে আল্লাহ তরফ থেকে যে একটা শাস্তি অনিবার্য পরিণতি আসে, সেগুলো আমি এখনো রেখে দিয়েছি। এবং অবিশ্বাস্য ব্যাপার, সে 40 বছর আগের 35 বছর আগের রেকর্ড আছে, এবং এমন কিছু বিষয় লিখেছি তখন হয়তো গভর্নমেন্ট জানলে আমাকে ধরে জেলে নিয়ে দিত। আবার যখন পরে শিক্ষা জীবনের প্রায় শেষ, এরশাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিলাম, কেন এরশাদ সামরিক শাসন এবং একাই দেশ চালাচ্ছেন, গণতান্ত্রিক কাঠামো নেই এবং সুশাসন নেই, এগুলো নিয়ে খুব প্রতিবাদী ছিলাম। তারপর তো পাঠক্রম শেষ করে চলে আসলাম গভর্নমেন্ট সার্ভিসে। স্যার এই জায়গাটা একটু জানতে চাই যে আপনি পুলিশ হতে চেয়েছিলেন, আর্মি অফিসার হতে চেয়েছিলেন, সেই স্বপ্নটা বদলে আপনি প্রশাসন ক্যাডারে চলে আসলেন। এটা কি কাকতালীয় ভাবে নাকি এটার একটা পরিকল্পনা? আসলে কাকতালীয় ভাবে। বাবা বলতেন না পুলিশে যেও না। আবার আমার নানা, মায়ের যিনি বাবা, তিনি ছিলেন বেঙ্গল সিভিল সার্ভিসে, উনিও অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন, একেবারে ব্রিটিশ পিরিয়ডের। তো তিনি প্রচণ্ড সৎ ছিলেন, এবং একটি কাকতালীয় ব্যাপার হলো আমার নানা যে জেলায় বগুড়ায় এডিসি ছিলেন, প্রায় 50-এর দশকে, 40 বছর পর আমি সেই চেয়ারে এডিসি হয়ে বসেছি, এবং নানার স্মৃতিচার ও নানার সততার কাহিনীগুলো শুনেছি। সব মিলেই একটা পারিবারিক প্রভাব ছিল, একটা পরিবারে যারা ছিল সিভিল সার্ভিসে বা চিকিৎসা পেশা, সবাই আলহামদুলিল্লাহ আমরা সততার অনুশীলন এবং সততার চর্চাকে আমরা ধরে রাখতে পেরেছি। স্যার আমরা একটু কলেজ জীবনে একটু ব্যাক করতে চাই, আপনি কোন কলেজে পড়েছেন? আমি চিটাগং কলেজে পড়াশোনা করেছি, এবং সেটাও ওইভাবেই কেটেছে, খুব দ্রুত প্রতিবাদী বা এরকম অনেক স্মৃতি মনে পড়ে। কোনো শিক্ষার্থী বা ছাত্রনেতার অন্যায় আচরণ বা এরকম রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা অন্যায়, তখন থেকেই একটা বোধ ছিল যে অন্যায় বোধকে খুব বেশি, বোধটা আসলে ছোটবেলা থেকেই আপনি নিয়েই আসলে বড় হচ্ছিলেন। স্যার আপনি চাকরি জীবনের প্রথম দিকেও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, মানে এটি তো আসলে কখনো কখনো চ্যালেঞ্জ হিসেবেও দাঁড়ায় যে জীবনের প্রথম চাকরি, সেখানেও যখন দুর্নীতির বিরুদ্ধে আমি কথা বলছি, এটা আসলে আমার জন্য কতটা সুখকর হবে বা আমার ভবিষ্যতের জন্য, এটা নিয়ে নিজের মধ্যে যেমন একটা শঙ্কা তৈরি হয়, পরিবারের জন্য কিন্তু একই রকম ভাবে আমার মনে হয় যে সেই শঙ্কাটি চলে আসে। আপনার ক্ষেত্রে জানতে চাই স্যার। আমার ফার্স্ট সার্ভিস লাইফ শুরু হলো কোহিনুর কেমিক্যাল কোম্পানি আন্ডার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছিল। একেবারেই আমি নবীন কর্মকর্তা, আমি ঢাকায় জয়েন করলাম, পরীক্ষা দিলাম। তখনকার কম্পিটিশন, জব কম্পিটিশন, এক্সামিনেশন খুব হার্ড এবং খুব সিস্টেমেটিক ছিল। তো জয়েন করে আমাকে দেওয়া হলো যমুনা ফার্টিলাইজার কোম্পানিতে, তারপর আমাকে নিয়ে আসা হলো কোহিনুর কেমিক্যাল কোম্পানি। কিন্তু দুর্ভাগ্য, আমি একেবারে চাকুরি শৈশব বলবো, সে প্রতিষ্ঠান দেখেছি যে কত ভালো মানের পণ্য, প্রোডাক্ট কোহিনুরের, মানে তিব্বত ব্র্যান্ডের সাবান, কসমেটিক্স, টয়লেট্রিজ তৈরি হতো, কনজিউমার প্রোডাক্টস, বেস্ট কোয়ালিটি। কিন্তু দেখি অফিসার, স্টাফ পুরো সর্বক্ষেত্রে দুর্নীতি গ্রাস করেছে। তখন আমাকে জিএম
কাজে লাগাতো, তুমি এটা ধরো। এবং পুরো ঢাকা শহরে আমি 90-তে, তখন জেনারেল এরশাদ রাষ্ট্রপতি ছিলেন, আমি সারা ঢাকা শহরে এই সেলস বুস্ট আপ করার জন্য কাজ করেছি। তখন আমার বেতন ছিল মাত্র 1200 টাকার মতো। আরামবাগে একটি মেসে আমি উঠলাম, খুব নিম্নমানের। কোন সালের কথা শুনছেন? সেটা 90 সালে। হ্যাঁ, তারপর কিভাবে চলবো বাবা চিন্তা করলো। আমি বললাম না, আমি ডাল ভাত খাবো, আমার একটা চ্যালেঞ্জ, এই প্রতিষ্ঠানের জন্য কাজ করব। এবং খুব কাজ করে যখন অনেক করাপশন ধরলাম, জিএম খুব প্লিজড হলো, বললো তুমি চিটাগংয়ে যাও। চিটাগং রিজিয়ন বলা হতো, রিজিয়নে অনেক করাপশন, সেলস বুস্ট আপ হচ্ছে না। তো আমি আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড জয়েন দেয়ার। আমার বস দেখতাম সারাদিন ফলস ভাউচার বানাচ্ছে, মানে নো স্টেপ ইনিশিয়েটিভ অ্যাবাউট বুস্টিং আপ মার্কেটিং। তারপর সেখানে বসে চুরি ধরলাম, চুরি ধরে বসের সাথে একটা দ্বন্দ্বে জড়িয়ে গেলাম। আমি নবীন, আমার টেম্পোরারি, মানে তখন আমি কনফার্মেশন হয়নি। তো তারপর সেগুলো আমি বিসিআইসি চেয়ারম্যান থেকে শুরু করে সবাইকে লিখিত কমপ্লেইন, তখন তো কম্পিউটার ছিল না বা এইসব সফট ডিভাইস ছিল না। সেই নিউ মার্কেটের রাস্তার উপরে ফুটপাতে টাইপিস্টের কাছে যে করাপশনের কমপ্লেইনটা দিয়েই আমি উপরে জানালাম, ইনকোয়ারি হলো এবং আমার বস সাসপেন্ড হলো। এবং সেই চিটাগং জোনে সেলস ছিল 27 লাখ, এটা ইট রোজ আপ টু 94 লাখ। কিছুই লাগেনি, শুধু সৎ প্রচেষ্টা এবং লিভার ব্রাদার্সকে আমরা ডিঙ্গিয়ে কাজ করেছি। এবং সেখানে অনেক দুর্নীতিবাজের বিরুদ্ধে কাজ করতে যে মনে হলো জীবনের ঝুঁকি, আমাকে মেরে ফেলবে, অ্যাটাক করবে, আমাকে হুমকি দিচ্ছে। তো আমি কেন জানি আমার একটা অফুরন্ত আস্থা ছিল যে আমার সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি আমাকে রক্ষা করবেন। একবার একজন অফিসার বলল, তাকে যখন হাতে নাতে ধরলাম, এমডিকে বলে তাকে চেক করলাম। চেক করার পর সে বলল, স্যার আজকে আমার পেটে লাথি মেরেছেন, আজকে অফিস থেকে বের হবেন তো শেষ করে দেব। তো সন্ধ্যা গড়িয়ে আমি অফিস থেকে বের হব, স্টাফরা বললো, স্যার সে ছুরি নিয়ে বসে আছে মেইন গেটে, মানে আপনাকে স্ট্যাবিং করে মেরে ফেলবে। তখন বাবা মাকে টিএনটিতে ফোন দিয়ে বললাম যে আমার জন্য দোয়া করো, হয় আমার লাশ পাবে, নতুবা আমি ফিরে আসবো। আমি আল্লাহকে অনেক ডেকে দোয়া করে, আল্লাহ আমাকে তুমি বাঁচাও। তখন তো আমাদের এই গাড়ি ফেসিলিটিস ছিল না। তো মাশাআল্লাহ ঘরে পৌঁছেছি, ওরা যে কোথায় হারিয়ে গেল দুর্নীতিবাজেরা। তারপর সেই অধ্যায় শেষ হলো, ঢাকায় আসতাম। এবং খুব দুর্ভাগ্য হলো, এত বড় একটা কোম্পানি শুধু রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় অনাচার দুর্নীতির কারণে ডুবে গেল এবং সেটা বিক্রি হয়ে গেল প্রাইভেট কোম্পানি হিসাবে। জি স্যার, সেটি আসলে আমরা যে মূল্যবোধের কথা বলছি, যে সাহসিকতার কথা বলছি, যে সৎ থাকবার কথাটা বলছি, সেটা আসলে ছোট থেকে পরিবার থেকে নিয়ে আসলে আপনি একটু একটু করে এগিয়েছেন। এবং সাকি, সৃষ্টিকর্তার প্রতি যে একটা অগাধ বিশ্বাস, এটা যে আমাদের কত বেশি সাহসী করে তোলে যে আমার স্রষ্টা, আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন। এটা চমৎকার একটা বিষয় এবং এই বিশ্বাসটাই আমাদের হৃদয়ে সবসময় স্যার ধারণ করা উচিত। স্যার, চট্টগ্রাম বন্দরে আপনার অনেক সাহসী ভূমিকা রয়েছে ম্যাজিস্ট্রেট হিসেবে, সেই গল্পটা একটু শুনতে চাই। আমি যখন বন্দরে জয়েন করি তখন আমার চেয়ারম্যান ছিলেন কমান্ডার গোলাম রব্বানী। স্যার খুব মানসিকভাবে অসন্তুষ্ট ছিলেন যে আমার আগের ম্যাজিস্ট্রেট যারা তারা কাজ করেনি। তো জয়েন করে বললাম, স্যার আমি জয়েন করলাম। হঠাৎ করে রাগ করে বলল, শোনেন ভাই, কাজ না করেন বসে থাকেন, টাকা খাইয়েন না। আমার খুব দুঃখ লাগলো, কারণ আমি তখন আমার চাকরি জীবনের 6-7 বছর পার হয়েছে। তারপর 2001 সালের কথা স্যার? হ্যাঁ, 2000 সালে জয়েন করেছি এবং মূলত ড্রাইভ শুরু হয়েছে 2001 সাল থেকে। তো ফার্স্ট একটা স্মৃতিচারণ করি, একটা বিরাট ভবন, একটা ইলিগাল স্ট্রাকচার, যেটাকে কেন্দ্র করে বন্দরের সিবিএ বা যারা দুর্নীতি বা চক্র সুবিধা নিচ্ছিল, সেটা আমি ভেঙে ফেলবো পোর্টের ডেভেলপমেন্টের কাজে। তো ভাঙার জন্য আমি সব প্রিপারেশন নিয়েছি, বুলডোজার, পুলিশ এবং আদার প্রিপারেশনস। হঠাৎ করে আমাকে চেয়ারম্যান স্যার ডাকলেন, রুমে গেলাম। উনি নৌবাহিনীর কমোডর ছিলেন, তার যে ইউনিফর্ম দেখলাম, সামনে সব পলিটিক্যাল লিডাররা, সব সিবিআই নেতা, তারা খুব উচ্ছৃঙ্খল, অভদ্র, অশোভন আচরণ করছিল। তা আমাকে চেয়ারম্যান বললেন, কালকে কি আপনার এভিকশন আছে? বললাম, স্যার কালকে কোনো এভিকশন হবে না, ওনারা যা বলে তাই। তো আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম। হ্যাঁ, প্রস্তুত ছিলাম, অফেন্ডেড হলাম। আমি চলে আসলাম। আসার পরে যখন জানলাম চেয়ারম্যানের রুমে কেউ নেই, তখন স্যারকে বললাম, স্যার ইউ হ্যাভ ইনসাল্টেড মি। আপনার কি উচিত ছিল ওদের সামনে বলা যে হবে না,
কিন্তু আমি বললাম স্যার আপনার কোনো অন্যায় আদেশ আমি মানতে বাধ্য না, কালকে এভিকশন হবে এবং কালকে আমি সব ড্যামেজ করে দেব। সেইটাই শুরু আমার। বিরাট একটা ভবন, এবং আপনারা জানেন অবৈধ স্থাপনা নিয়ে অনেক অনৈতিক লেনদেন হয়, এটা ভেঙে ফেললাম। স্যারও একটু ভয় পেয়ে গেল। তারপর শুরু করলাম দুর্দান্ত গতিতে, এবং দেখলাম বাংলাদেশের একমাত্র মেরিটাইম পোর্ট, সি পোর্ট, খুব দুর্ভাগ্য যেটা পলিটিক্যাল এবং যারা একটা বড় বেনিফিশিয়ারি গ্রুপ তারাই নিয়ন্ত্রণ করছে, এবং পোর্টের খুব কি পয়েন্ট, খুব মূল্যবান জায়গা যেখানে অনেক বড় টার্মিনাল হবে, পোর্ট অপারেশন হবে, এগুলো সব দখলদারদের হাতে। কিন্তু পোর্ট প্রশাসন নিশ্চুপ, কখনোই হাত দিতে পারেনি। এবং অবিশ্বাস্য হলো সেই দখলগুলো 44 বছর, 40 বছর, 54 বছর। তারপর শুরু করলাম একের পর এক ড্রাইভ, আদালতের নিষেধাজ্ঞা, রাজনৈতিক চাপ, জীবননাশের হুমকি। কেন জানি আমি প্রচণ্ড গতিতে, তখন র্যাবও ছিল না, খুব সীমিত পুলিশ, এবং সবসময় পুলিশও পেতাম না, কিন্তু খুব মটো নিয়ে, মিশন নিয়ে যে এত বড় বন্দর, আল্লাহ তুমি আমাকে সুযোগ দিয়েছ, একে একে আমি এগিয়ে গিয়েছিলাম এবং অনেক জায়গা উদ্ধার হলো। এবং সত্যিকার অর্থে পোর্ট তখন এই ল্যান্ডগুলোকে, একটা এক্সাম্পল দিই, নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল আজকে যে বিরাট ওখানে পোর্ট অপারেশন হচ্ছে, এটি সম্পূর্ণ, এখানে প্রায় 10 থেকে 11 হাজার অবৈধ স্থাপনা ছিল। এটা আমার 7 দিন লেগেছে মুক্ত করতে, এবং করে এখন ক্লিন আপ করে দেখলাম পোর্টে ডেভেলপমেন্ট হচ্ছে। তো তখন পোর্ট চেয়ারম্যান বলতো আমাকে, সামান্য একজন ম্যাজিস্ট্রেট চাইলে কি না পারে, এবং জানেন লোকজন বলে স্যার পোর্ট চালায় মনির, আপনি না। আমি আবার চেয়ারম্যানকে যে ভিতরে কোথায় কি দুর্নীতি হচ্ছে তথ্যগুলো দিতাম। সেই তথ্য দেওয়াতে যারা মাফিয়া ছিল, পোর্টের ভিতরে মাফিয়া ছিল, বাইরেও ছিল, ওরা স্যারকে ভয় লাগাতো। তো বলতেন আপনি আমার কাছে আসেন না, আমাকে হঠাৎ করে ওরা মেরে ফেলবে, আপনাকে দুর্নীতির কোনো নিউজ আমাকে দিয়েন না প্লিজ। জীবনে সৎ থাকা এবং সাহসী থাকা, এবং সাহসটা মনে হয় তখনই আসে যখন সৎ থাকা যায়, বিষয়টা নিশ্চয়ই এইরকম। স্যার, চট্টগ্রাম বন্দরের উচ্ছেদ নিয়ে শুনছিলাম, অনেক চ্যালেঞ্জের কথা বলছিলেন আপনি। জি। তারপর পোর্টের অনেক বড় একটি অংশ যখন দখলমুক্ত হলো, পোর্ট তার নিউ অপারেশনাল অ্যাক্টিভিটিস ডেভেলপমেন্ট কাজে মনোযোগ দিল, এবং চারিদিকে একটা পরিবেশ তৈরি হলো যে সম্ভব সিভিল অ্যাডমিনিস্ট্রেশন দিয়েই আমরা যে কোনো ক্ষেত্রে কাজ করতে, যে রাজনৈতিক আমলাতান্ত্রিক বা দুর্বৃত্তায়নের যে বড় বলয়গুলো আছে, যত আঘাতেই আসুক, কিন্তু সৎ সাহস থাকলে, এবং সেই সৎ সাহসিকতার পেছনে সবচেয়ে অনুপ্রেরণা যে আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন মানুষের কল্যাণে, পৃথিবীর কল্যাণে কাজ করার জন্য। নীরব থাকাটাও অপরাধ মনে করি। সৎ থেকে নীরব থাকা, বা সৎ থেকে শুধু সৎ থাকলাম, দায়িত্ব পালন করলাম না, এটা অনেক বড় করাপশন। তো পোর্টের এই বড় কার্যক্ষেত্রে হাত দিয়ে দেখলাম যে চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজগুলো যখন আসে, দেশি বিদেশি জাহাজ, তারা ডেসপারেটলি পলিউট করে যায়। এবং অদ্ভুত ব্যাপার যে পোর্টের যে এনভায়রনমেন্টাল অ্যাডমিনিস্ট্রেশন বা কনজারভেন্সি অ্যাডমিনিস্ট্রেশনটা খুবই দুর্বল ছিল। এবং আপনারা আশ্চর্য হবেন, 1908 সালের দি চিটাগং পোর্ট অ্যাক্টে বলা আছে কোনো জাহাজ পলিউট করলে সেই জাহাজকে অ্যারেস্ট করা যাবে। আমি যখন জয়েন করলাম তখন পোর্টের 106 বছর, 106 বছরে কোনো শিপ অ্যারেস্ট হয়নি। তো খুব বুকে আঘাত লাগলো। এবং দেখতাম মাঝে মধ্যে কর্ণফুলী, বে অফ বেঙ্গল তেলের আবরণে ছেয়ে যেত, বিষাক্ত তেলের আবরণ, সেগুলো বের করলাম। আমি ইকুইপমেন্ট চাইলাম, কিন্তু পোর্ট অথরিটি আমাকে ইকুইপমেন্ট দিল না। সেখানে ক্যামেরা, বাইনোকুলার ইউজ করে দেশি বিদেশি জাহাজ ধরে তেলের বর্জ্যগুলো কোথায় ফেলা হয় সেগুলো যেন সায়েন্টিফিক্যালি ডিসপোজ হয়, আলাদাভাবে ট্যাঙ্কারে নিয়ে ল্যান্ডে ডিসপোজাল হয়, নদীতে ফেলা যাবে না। এবং শিপের যে অয়েল স্পিলেজ বা অয়েল যে তাদের বর্জ্যের যে অংশটুকু রেকর্ডিং করা, এটা এনভায়রনমেন্টাল অডিট বলা হয়। অর্থাৎ এখানে কোনো সিস্টেম ছিল না। সেগুলো আমরা হাত দিলাম এবং বিদেশি জাহাজের ক্যাপ্টেনকে অ্যারেস্ট করলাম, ধরে জরিমানা করলাম, শিপগুলো অ্যারেস্ট করলাম। তখন সব জাহাজ মালিক এক হয়ে গেল, এক হয়ে তারা
সিঙ্গাপুর থেকে মেসেজ দিল যে তোমাদের ম্যাজিস্ট্রেট হয়রানি করছে, তোমাদের দেশে জাহাজ পাঠাবো না। কিন্তু আসলেই ঘটনা ছিল তারা ইচ্ছে মতো বর্জ্য ফেলে যেত, এবং কি পরিমাণ কর্ণফুলী বা বে অফ বেঙ্গলের মাছের দূষণ, প্রাকৃতিক পরিবেশ বা ইকোলজিক্যাল ড্যামেজ হতো, সেগুলোর কোনো কর্মকাণ্ড ছিল না। নাইদার ফ্রম পোর্ট অথরিটি নর ফ্রম ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, এগুলো তাদের মূল ম্যান্ডেট। এমনকি কোস্টগার্ড নেভিকেও দেয়া আছে পলিউশন ড্রাইভ। তো যাই হোক, ম্যাজিস্ট্রেসির ক্ষমতার যে পরিধি সেটা অ্যাপ্লাই করলাম। অনেকে আশ্চর্য হলো, এবং ইভেন হাইকোর্ট থেকে বলা হলো যে আপনি কি বিদেশি জাহাজ ধরতে পারেন, এটা অ্যাডমিরালটি, এটা আলাদা কোর্ট আছে। তো দেখলাম একটি জাহাজ আসলো, বর্জ্য ফেললো, আমি কবে কোর্টের আদেশ নেব, ধরবো, ততক্ষণে সে পালিয়ে যাবে। আমি অপেক্ষা না করে শিপ ধরা শুরু করলাম, এবং এত পেনাল্টি এবং এত পানিশমেন্ট হলো, ওরা খুব আশ্চর্য হলো যে দিস ইজ দি রিয়েল কমপ্লায়েন্স which happens in Singapore. স্যার, কোর্টের আদেশ ছাড়াই তাদের পানিশমেন্ট স্টার্ট হয়ে গেল? না, এটা পোর্টকে অথরিটি দেওয়া আছে। পোর্ট অথরিটি ক্যান ডিটেইন ফর পলিউশন, ফর ভায়োলেটিং এনি পোর্ট রুল, কিন্তু এটা অ্যাপ্লাই করেনি পোর্ট সাহস করে। তো আমি একজন সামান্য ম্যাজিস্ট্রেট ছিলাম, বাট ম্যাজিস্ট্রেট ব্যক্তি তো না, ম্যাজিস্ট্রেট একটা প্রতিষ্ঠান, একটা ইনস্টিটিউশন, সেটা আমি অ্যাপ্লাই করলাম, এবং আলহামদুলিল্লাহ স্কেল ডাউন অফ এনভায়রনমেন্টাল পলিউশন অনেক কমে গেল। এবং পোর্টের দুপারে ইলিগেল কোনো স্ট্রাকচার, অনেক বড় বড় গ্রুপ, এসালম গ্রুপ থেকে শুরু করে ডায়মন্ড সিমেন্ট গ্রুপ, এবং অনেক বড় বড় পলিটিক্যাল লিডারদের। একটু বলি মাঝখানে, সেটা হচ্ছে যে হাজারো দেশি বিদেশি জাহাজ যাদেরকে আপনি, যাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেন, আমি জানি না এটা বলা ঠিক হবে কিনা, আপনার উপরও তো উপর থেকে অনেক রকম প্রেশার আসার কথা, এবং আপনার সেই সময় থেমে যাবার কথা, কিভাবে কন্টিনিউ করলেন স্যার? না, হ্যাঁ ছিল, প্রচন্ড চাপ ছিল, চাপের মধ্যে ছিল, এর মধ্যে আমাকে কয়েকবার বদলি করে দিয়েছে, সেটাও হওয়ার কথা। হ্যাঁ, এবং অনেক বড় তারা শক্তিমান ছিল। একবার একজন অনেক বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তার নদী দখল করে স্থাপনা যখন ভাঙলাম, এবং তাকে বিরাট জরিমানা করলাম, ধরে নিয়ে আসলাম, সে খুব ভয় পেল। যাওয়ার সময় আমার স্টাফকে বলে দিল যে এই শালাকে কয়েক ঘন্টার মধ্যে বদলি করব। আশ্চর্য, বিকেলে আমার বদলির অর্ডার হলো। তখনও ছিল এই রাজনৈতিক চাপগুলো, এবং এইভাবে প্রায় 8 বার বদলি হয়েছে, সিলেট, জৈন্তাপুর, মহেশখালী। কিন্তু আমি বলবো যে আমার ভাগ্য, আল্লাহ আমাকে চিটাগং পোর্টে থাকতে হবে এমন কিছু বিধান ছিল না, কিন্তু পোর্ট চেয়ারম্যান, পোর্ট অথরিটি এবং চিটাগংয়ের সিভিল সোসাইটি, এনভায়রনমেন্টাল ফোরাম, ওরা বলল যে চিটাগংয়ের জন্য দরকার, এবং এ নিয়ে অনেক আন্দোলন, অনেক লেখালেখি হলো। প্রতিবারই আমার বদলির অর্ডার স্থগিত হয়, এবং দুর্বৃত্তরা খুব নিরাশ হয়ে পড়তো আর মিষ্টি বিতরণ করতো যখন বদলির অর্ডার হতো। তো এইভাবেই পোর্টের জন্য দখল দূষণের যে বিরাট একটা বলয় ছিল, সেটা একদম ভেঙে গেল। স্যার, এখন কি অবস্থা কর্ণফুলীর নদীর? দূষণ কি আসলে কমেছে? আমি যে সিস্টেমগুলো দিয়েছি, এরপরে পোর্ট অথরিটি প্ল্যান করে কিছু মডার্ন কনসেপ্ট দিয়েছে। তবে দূষণের ক্ষেত্রে যেটি সবচেয়ে বড় প্রয়োজন, এখন ওয়ার্ল্ড ওয়াইড এনভায়রনমেন্টাল যে মনিটরিং সিস্টেম, স্যাটেলাইট বেসড আধুনিক প্রযুক্তি, সেটি আমি বলেছিলাম, এবং যখন পরিবেশ অধিদপ্তরে এসেছিলাম তখন আমরা এটা অ্যাপ্লাই করতে বলেছি। দূষণ হয়, বাট দূষণকে মনিটর করা, এটাকে অ্যাড্রেস করা, এবং এটাকে পেনাল্টি করে নিয়ন্ত্রণে আনা, সেরকম সক্ষমতা আমার ধারণা এখনো হয়নি। আপনি ওয়াসার সিস্টেম লস 70% কমিয়েছেন, এটা কিভাবে সম্ভব হলো? মূল কৌশলটা নিয়েও যদি আমরা একটু জানি। কৌশল একটাই, মাঠে নেমে কাজ করতে হবে। আমি ম্যাজিস্ট্রেট বা আমি একজন বড় এক্সিকিউটিভ, এবং আমাদের আমলাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা যে আমরা স্যুট টাই পরে অফিসে বসে কাজ করতে পছন্দ করি। তো ওয়াসার দায়িত্ব আমাকে দেওয়া হলো, বাড়তি দায়িত্ব, এবং এইভাবে প্রায় 16টি প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হলো। দেখলাম ওয়াসার চেয়ারম্যান বলল যে আমি বেতন দিতে পারছি না, সব পানি চুরি হয়ে যাচ্ছে, এবং ওয়াসার লোকজন করাপশন করছে। তখন ঝাঁপিয়ে পড়লাম। সারাদিন পোর্টের ড্রাইভ, নদীতে ড্রাইভ, এভিকশন ড্রাইভ, জাহাজ ধরা, আবার দুপুরের পর থেকে সারা চিটাগং আমি তছনছ করে ফেললাম, মাটি করে দেখি সব চোরাই লাইন, বড় বড় মিনিস্টার, ব্যবসায়ী, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, কর্পোরেট গ্রুপ, যার বিল হওয়ার কথা 30 লাখ টাকা, সে বিল দিচ্ছে 300 টাকা, এবং এতে ওয়াসার সিন্ডিকেট জড়িত ছিল, যে কারণে লস হলো। এগুলো সব ধরে ধরে অনেক টাকা জরিমানা করলাম, চুরি বন্ধ করলাম, এবং চুরি বন্ধ করাতে কি মানে এক এলাকার লোক পানি পেত, আরেক এলাকার লোক পানি পেত না,
একটা বৈষম্য ছিল করাপশনের জন্য, সেগুলো স্টেবিলাইজ হলো এবং ওয়াসা লাভজনক হলো। খুব সুন্দর একটা এখানে সিস্টেম চলে আসলো। আমি আবারও বলি, প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা যারা আছি, আমরা যদি মনোযোগী হই, ইন্সপেকশন, মনিটরিং এবং করাপশনগুলো হাতে নাতে ধরা এবং স্পট পেনাল্টি, স্পট পানিশমেন্ট, কোনো কাগজে শোকস করে কাউকে বদলি করে এই দেশে সুশাসন কখনোই ফিরে আসবে না। স্যার, আপনি যেন জাদুর মতো করে সবকিছু বলতে দিয়ে যাচ্ছেন, এবং এই কারণে কি আপনার প্রিয় মানুষেরা আপনাকে উপাধি দিয়েছিল ম্যাজিক ম্যাজিস্ট্রেসি? শুনি। ম্যাজিক ম্যাজিস্ট্রেসি মানে একটা শিপ ধরলাম এবং সেই শিপকে আমি মানে আপনার দেখবেন যখন বড় পুকুরে জাল দিয়ে মাছ ধরা হয়, বড় মাছগুলো লাফ দিয়ে পালিয়ে যায়। তো একসাথে এত শিপ ধরা ভেরি টাফ। তখন ওয়াকিটকি ইউজ করতাম। শিপ যদি না থামতো বলতাম আমি গুলি করব, এবং সেই শিপকে ধাওয়া করে যখন বঙ্গোপসাগরে ঢুকতাম, আমার টাগবোটটা ডুবেই যাচ্ছে, সবাই বমি করছে, আমি বললাম আজকে মরে গেলেও শিপ ধরবো ধাওয়া করে। তো এইভাবে দেখলাম যখন স্ট্র্যাটেজি, স্পট পেনাল্টি, স্পট অ্যাকশন, স্পট ডিটেইনমেন্ট, এটার একটা বিরাট ইম্প্যাক্ট হলো। এবং তাৎক্ষণিক পানিশমেন্ট, আপনারা জানেন সিঙ্গাপুর সহ পৃথিবীর বিভিন্ন দেশে এরকম সামারি ট্রায়াল, অপরাধীকে হাতে নাতে ধরে ওপেন কোর্ট, ওপেন স্পেসে বিচার করা, তাৎক্ষণিক শাস্তি দেওয়া, এটা অপরাধ তাৎক্ষণিক কমে যায়। যেটা মোবাইল কোর্টের কনসেপ্ট আমি বলি, যে মোবাইল কোর্টটা মূল স্পিরিট হলো অপরাধীকে সেই দীর্ঘমেয়াদী বিচার প্রক্রিয়ায় না রেখে তাকে তাৎক্ষণিক অন স্পট করলে এতে অপরাধের মাত্রা অনেক কমে যায়। এটাই হলো যে ম্যাজিক্যাল যে ইম্প্যাক্ট, আর কিছু না। স্যার, এই যে দুর্নীতির বিরুদ্ধে আপনার এই কাজ, আপনি তো একা না, আপনার সঙ্গে পুরো একটা টিম কাজ করেছে। এবং আমরা যে বারবার ঝুঁকির কথা বলছি, আপনি নিজেও বলছিলেন বারবার আপনাকে বদলি করা হয়েছে, আপনি কখনো ভেঙে পড়েননি। আপনাকে রেখে আপনার টিম মেম্বাররাও তো আমার মনে হয় কখনো কখনো পিছুপা হয়েছেন যে না, স্যারের সঙ্গে আমরা আর থাকছি না বা স্যারের সঙ্গে করতে চাচ্ছি না। এই সিচুয়েশনগুলো একটু জানতে চাই স্যার, কিভাবে হ্যান্ডেল করলেন? অনেক সময় টিম মেম্বাররা বায়াসড হতো। আমি এটা ড্রাইভে যাব, টিম মেম্বার মোবাইলে বলে দিল স্যার আসবে, এরকম অনেক ঘটনা। ওখানেই ওরা বিশ্বাসঘাতকতা করেছে। এবং যে মীর জাফরের যে ভূমিকা আমরা ইতিহাসের পাতায় পড়েছি, এখানেও দেখতাম। তবে এমনভাবে তাদেরকে আমি কন্ট্রোল করে রাখতাম, ভয় ভীতি। আমি দুটো আই হ্যাভ অ্যাপ্লাইড টু স্ট্র্যাটেজি। ওয়ান ইজ পানিশমেন্ট ফর নেগলিজেন্স অফ ডিউটি অর করাপশন, অ্যান্ড দি আদার পার্ট ইজ রিওয়ার্ডিং। ভালো যারা ছিল ওদেরকে আমি তাদের পদোন্নতি দেওয়া, ইভেন তাদেরকে বিদেশ পাঠানো, তাদেরকে প্রমোট করা, দুটোই করতাম। যে কারণে একটা পরিবেশ তৈরি হতো যে ভালো কাজের পুরস্কার, এবং তাৎক্ষণিক টিমকে একদম হাতের মুঠোয় রেখে খুব শক্ত হাতে। এখানে হলো লিডারশিপ কোয়ালিটি, লিডারশিপ স্ট্র্যাটেজি, হাউ ইউ ক্যান অ্যাপ্লাই ইউর লিডারশিপ স্ট্র্যাটেজি অন ইউর সাবঅর্ডিনেটস। স্যার, সবকিছু মিলেই আসলে আপনি একজন অনন্য মানুষ। দুর্দান্ত সাহস নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, এবং আমরা মুখে অনেক কথা বলি, কিন্তু সেটা বাস্তবায়ন করার জন্য একটা স্ট্র্যাটেজি লাগে, একটা টিম লাগে, একটা লিডারশিপ কোয়ালিটি লাগে, যেটি আসলে সবসময় আপনি প্রয়োগ করবার চেষ্টা করেছেন নিজের জায়গা থেকে। স্যার, এই পর্যায়ে আসলে ওই রাজনৈতিক পরিবারের যে জাহাজগুলো আপনি বলছিলেন অফ ক্যামেরায়, যে একটা ঘটনা আছে যে রাজনৈতিক প্রভাবশালী যে পরিবারের যে জাহাজগুলো আপনি আটক করেছিলেন, তাদের বিষয়ে একটু শুনি। হ্যাঁ, সেটি একটু ঘটনা ছিল। আমাকে চিটাগং পোর্ট থেকে হঠাৎ করে বদলি করে আনা হলো মেরিন ম্যাজিস্ট্রেট হিসেবে। স্পেশাল অ্যাসাইনমেন্ট ছিল, কারণ মেরিন সেক্টরে প্রচণ্ড দুর্নীতি ঘটছিল, এবং যে প্যাসেঞ্জার ক্রাফট বা কমার্শিয়াল শিপগুলো, এগুলোকে ওভারসাইজ করে এগুলোকে খুব রিস্কি ভেসেল করা হচ্ছিল করাপশনের মাধ্যমে, এবং যেখানে মূলত অথরিটি নিয়ন্ত্রণ ছিল না। তখন ওই সময়কার যিনি নৌপরিবহন মন্ত্রী ছিলেন কর্নেল আকবর বললেন, তুমি যাও, তোমাকে ছাড়া তো কেউ ভয় পাচ্ছে না, আমি পারছি না। এবং তখন নাসরিন ওয়ান নামে একটা লঞ্চ ডুবে 600 প্যাসেঞ্জার মারা গিয়েছিল। দেশ জুড়ে সেই মন্ত্রীর পদত্যাগের দাবি উঠল। উনি তড়িঘড়ি করে বললেন, শেষ রক্ষা হিসেবে আমি মনিরকে নিয়ে আসব। তো উনি আমাকে নিয়ে আসলেন, এসে ব্রিফিং দিলেন, তুমি সব ধরবা, তবে একটি জাহাজ ধরবে না। স্যার, কোনটি? বলল কোকো জাহাজ, কোকো শিপ। সেটি আওয়ামী লীগের আমলেও ধরা হয়নি, কোনো আমলেও না। তুমি যখন ওই শিপের সামনে দিয়ে যাবে, তোমার চোখ দুটি বন্ধ করে রাখবে। তো আই ওয়াজ ওয়ান্ডার্ড হাউ ইট ক্যান বি হ্যাপেন, যে আমি একজন আইনের লোক। যাই হোক, তো
তো কোকে ধরে ফেললাম, দেখি তার মালিকানা কাগজপত্র, কিন্তু পেপারস ডকুমেন্টেশনগুলো আপডেট করে নেই, এবং এটি লঞ্চের প্যাসেঞ্জার লঞ্চের যে সেফটি সিকিউরিটি কমপ্লায়েন্স ফর এ সেফ জার্নি কিছুই ছিল না, খুব দুর্বল ব্যবস্থাপনা ছিল। তো পুলিশ নিয়ে উঠতে যাব, তারা বাধা দিল যে স্যার এটি মাননীয় প্রধানমন্ত্রীর জাহাজ, এই কোর্টে কোনো ম্যাজিস্ট্রেট উঠতে পারে না। তো বললাম কোনো আইনে আছে? বললো স্যার ওরা খুব দৃঢ়চিত্তে বাধা দিল। আমি তাদেরকে সরিয়ে দিলাম, সরিয়ে পুলিশকে বললাম আপনারা আসেন, লেফট রাইট করেন, এখানে একটা দৃষ্টান্ত স্থাপন করেন যে এই জাহাজের মালিক যিনি হন, হুয়েভার হি অর শি owns the vessel, এটা আইনের শাসন প্রয়োগ করব। আপনারা আমার সাথে আসেন। ঢুকেছি, ওই জাহাজটাকে আমরা অ্যারেস্ট করলাম। কাগজপত্রের অসঙ্গতি ছিল এবং নিরাপত্তার ঘাটতি ছিল, এবং খুব অল্প সময়ের মধ্যে এটা ছড়িয়ে গেল যে প্রাইম মিনিস্টারের শিপ অ্যারেস্ট করা হলো, এবং সবগুলো লঞ্চ উপরের নির্দেশে, অদৃশ্য একটি নির্দেশ আসলো, সব লঞ্চ স্ট্রাইক শুরু করলো। আমি আটকে পড়লাম টার্মিনালে, এবং এভাবে প্রায় 8 দিন সারা দেশে লঞ্চ স্ট্রাইক হলো। বাট আমার পদত্যাগ দাবি করলো, আমি বললাম কোনোভাবেই না, আইনের শাসন থাকবেই। এরপরে অনেক দীর্ঘমেয়াদী ঘটনা, আমি 8 মাস ছিলাম। 8 মাসেই অনেক শিপ ধরে যেগুলোর কমপ্লায়েন্স ছিল না, সেগুলো ডকইয়ার্ডে তুলে সেফটি সিকিউরিটি মেজার্স নিয়ে অবৈধ যে চলাচল প্লাইং সেগুলো বন্ধ করে একটা শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলাম। স্যার প্রতিনিয়ত এই যে চ্যালেঞ্জ না, এই যে কি বলে নানান রকম যে প্রেশার, আপনি কখনো পিছুপা হননি বা কখনো টায়ার্ড হয়ে যাননি? মানে হতেও তো পারতো যে আমি তো দেশের জন্য কাজ করছি, সমাজের জন্য কাজ করছি, এবং প্রত্যেকটা কাজই আমার মানুষের জন্য, মানবিকতার জন্য। এই যে মূল্যবোধ, এটা তো কখনো কখনো ভঙ্গুর হওয়ারও কোনো সিচুয়েশন তৈরি হয়নি যে না আসলে আমি আর পারছি না, আসলে আমি খুব টায়ার্ড, ভালো কাজেও এত বাধা, মনে হয়েছে কিনা কখনো যে না আমি থেমে যাই? না, থেমে যাইনি আমি। আই গট সিভিয়ার প্রেশার ফ্রম টপ হায়ারার্কি, মিনিস্টার, সেক্রেটারি বা ব্যুরোক্রেটরা খুব চাপ দিত, অপছন্দ করত, কর্নার করত, কিন্তু মনে করতাম যে না এটা আমার কর্তব্য, মনোবল হারাইনি, এবং ভাবতাম যদি চাকরি চলেও যায় বদলি হই না, মাথা উঁচু করেই থাকবো, কখনো আইনের শাসনকে দুর্বল হতে দেব না, একটা শক্ত চেতনাবোধ ছিল। জি, আপনার কাজে তো স্যার প্রতিনিয়ত আসলে চাকরি হারাবার আশঙ্কা ছিল, দোরগোড়ায় ছিলেন আসলে আপনি, আমরা আসলে এভাবেই বলবো। স্যার বাংলাদেশে পরিবেশ ক্ষতিপূরণ আইন, এটি আপনি প্রথম প্রয়োগ করলেন, এই বিষয়টা নিয়ে আমরা একটু জানতে চাই যে কিভাবে সেই সিদ্ধান্তে আপনি এসেছিলেন। যখন ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টে আমাকে আনা হলো, তদানীন্তন মন্ত্রী আমাকে বললেন আপনাকে এনেছি, আপনাকে ব্যবসায়ীরা খুব ভয় পায়, আপনি কাজ করবেন। তিনিও আমাকে শর্ত দিলেন, সব ধরবেন, বিএনপি জামাত, কিন্তু আওয়ামী লীগ ধরবেন না। যে স্যার কেন এরকম আইনের পক্ষপাত প্রয়োগ? তো আমি সেটা মানিনি এবং ব্যাপকভাবেই ধরলাম। অনেক বড় বড় কর্পোরেট ইন্ডাস্ট্রি যাদের মালিক মন্ত্রী, এমপি বা অনেক বড় শিল্প গোষ্ঠী, তাদের প্রত্যেকেরই রাজনৈতিক একটা কানেক্টিভিটি ছিল, বাট সেগুলো পরোয়া করিনি। এবং অনেক বড় বড় গ্রুপ, আমি নাম বলছি না, বাংলাদেশের প্রতিষ্ঠিত কর্পোরেট গ্রুপ, তারা নদী দখল, জলাশয় ভরাট, হাউজিং, ইভেন ব্যুরোক্রেসি, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির মধ্যেও এরকম জমি দখল বা ইলিগাল হাউজিং করার প্রবণতা ছিল, সেই সেন্ট মার্টিন থেকে শুরু করে সারা দেশে। সেগুলো খুব শক্ত হাতেই ধরলাম। খুবই চাপ আসলো, এবং শুধু চাপ না, এগুলো চাকরি জীবনের সবচেয়ে বড় রিস্ক হলো ইন্টেলিজেন্স রিপোর্ট দেওয়া হয় রাষ্ট্রদ্রোহিতামূলক কর্মকাণ্ডে জড়িত, বাট সেটা আমি কখনোই কাউন্টে আনিনি। এবং একটাই লক্ষ্য ছিল যে নদী, বুড়িগঙ্গা, বালু, তুরাগ, শীতলক্ষা যে ড্যামেজ হয়ে যাচ্ছে আজকে, এবং জলাশয়ে ভরাট হলে কী হবে ঢাকার যে লিভেবিলিটি ইন্ডেক্স, এটা তো গ্র্যাজুয়ালি ডিক্লাইন করছে। তো সে চেতনা থেকেই মূলত ড্রাইভগুলো দিতাম, এবং আমরা রাত দিন কাজ করেছি। এমন না যে 9টা 5টা চা করি, সারা রাত আমরা বড় বড় ফ্যাক্টরি, নদীর পাড় এবং দূষণের ঘটনা উদ্ঘাটন করা। এবং ফার্স্ট দেখলাম বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ আইন হয়েছে 95-এ, এবং আমি জয়েন করলাম 2010-এর জুলাইতে।
কোনো প্রতিষ্ঠানকে একটি টাকাও জরিমানা করা হয়নি, এবং একটি ভঙ্গুর প্রতিষ্ঠান এবং দুর্নীতিতে নিমজ্জিত আখুণ্ড কিভাবে অর্গানাইজেশনাল এফিসিয়েন্সি আসবে, খুব শক্ত হাতেই ধরলাম। এবং রাগ করে দুদক চেয়ারম্যানকে বলে দুদকের একটা টিম রাখলাম যে এই ডিপার্টমেন্টের ভিতরে অনেক করাপশন হয়, দুদক টিম থাকবে। সেটাও মন্ত্রী চাপ দিল, দুদক টিম সরান। বললাম না স্যার, দুদক থাকবে। তারপর স্ট্রিমলাইন করলাম, এবং এইভাবে প্রায় যখন 100 কোটি টাকার উপরে জরিমানা হলো, এবং ফ্যাক্টরিগুলোর এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বর্জ্য পরিশোধন ব্যবস্থা যেটা বিজ্ঞানসম্মত, এটা একেবারেই অস্তিত্ব নেই, অথবা অস্তিত্ব থাকলেও এটা অপারেশনাল না, সেখানে অনেক দুর্নীতি। এভাবে একটা দেশ তার প্রকৃতি, পরিবেশ, প্রাণ, বৈচিত্র্য সবই ধ্বংস হয়ে যাচ্ছে। আর আমরা বেতন তুলছি, বিশাল মিনিস্ট্রির অফিসাররা বিদেশে যাচ্ছে সেমিনারে, সেই সেমিনারের লক্ষ্য হলো দেশের সবুজ বাঁচাও, দেশের পরিবেশ রক্ষা করো। সবই দেখলাম আনুষ্ঠানিক, সবই লৌকিক, কিন্তু অন্তর্গত যে চেতনা পরিবেশ রক্ষা সেটা ছিল না। সেটা অনেক বড় একটা দেশপ্রেমের চেতনা নিয়ে কাজ করে মোটামুটি একটা স্টাডি আছে, 70% পরিবেশ দূষণের মাত্রা কমে এসেছিল, ফ্যাক্টরিগুলো কমপ্লায়েন্স হয়েছিল। স্যার, আপনার কাজের যে এত বিশাল ক্ষেত্র, প্রতিনিয়ত দুর্নীতির বিরুদ্ধে লড়াই, সাকি যেমনটা বলছিল যে একটু ক্লান্ত লাগে না? হ্যাঁ, কিন্তু আমি জিজ্ঞেস করতেছি স্যার, আপনার পরিবার নিশ্চয়ই আপনাকে নিয়ে অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত থাকতো, তারা আসলে কি ভাবতো? হ্যাঁ, পরিবার খুব ভয় পেত। আমার মা খুব চিন্তিত থাকতো। মা আমাকে রোজ, আমি বড় বড় স্থাপনা ভেঙে বা আমাকে গুলি করে মেরে ফেলবে এরকম গুলিয়ে করেছিল, আমি অলৌকিকভাবে বেঁচে গিয়েছি, আমাকে নিয়ে রিপোর্ট হচ্ছিল। তো মা আমাকে বলতো, এগুলো এখন একটু থামো, কোন দিন তোমাকে গুলি করবে। একটা তো ভয় ছিল, ভীতি। বাবা বললো, শেষেই বলতো যে থাক, তুমি একা পারবে না। কিন্তু আমি কেন জানি, এবং আমি ঘুমাতাম না, ওয়াকিটকিতে আমি রাত 2টায় একটা শিপ ধরতে যাব। তো বাবা আমাকে বলতো, তুমি এইভাবে বাঁচবে না, তুমি বন্ধ করে এটা। ওয়াকিটকি দিয়ে আমি রাত 2টায় কোন শিপ আউটার অ্যাঙ্করে দিয়ে আসছে, এক্ষুনি বর্জ্য ফেলবে, সেটা ধরার একটা প্রস্তুতি নিতাম। কিন্তু সাহস বা যে কাজ করার দায়িত্ববোধের চেতনা, এটা বরঞ্চ আরো বেড়ে যেত, অফুরন্ত। এটা আই গট ইট ফ্রম অলমাইটি, আল্লাহর তরফ থেকে পেয়েছি। আমার খাবার দাবার এমন না যে আমি অনেক বেশি খেয়ে বের হতাম, কিন্তু খুব কম খেয়ে সাধারণ জীবনযাপনের মধ্যে কাজ করার যে শক্তি পেতাম, এটা হলো একদম ডিভাইন, আল্লাহর ব্লেসিংস। স্যার, আসলে আমরা নায়ক বলি, চলচ্চিত্রে অনেক নায়ককে দেখি, কিন্তু সত্যিকারের নায়ক কিন্তু স্যার আপনি। আমি নায়ক বলবো না নিজেকে, দেশের জন্য আমি দেশের স্বার্থ রক্ষার একজন কর্মী, সিম্পলি ওয়ার্কার, আর কিছুই ভাবি না। নিজেকে আমলা হিসেবে, নিজেকে একটা অভিজাত শ্রেণী হিসেবে কখনই কল্পনা করিনি। পুরো চাকরি জীবনই সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, সাধারণ গরিব লোক, যে সেবা প্রত্যাশী, তাদের সঙ্গে মিশেছি, এখনো মিশি। জি, আমরা পরিবেশ নিয়েও বারবার কথা বলছিলাম। একটু আপনার কাছে জানতে চাই যে আপনার মতে বাংলাদেশের সবচেয়ে বড়, আমাদের দেশের পরিবেশগত সংকট আসলে কোন বিষয়টিকে বলবো, এবং একই সঙ্গে এটি রক্ষায় বা এটি থেকে উত্তরণে নতুন যারা রয়েছেন তাদেরকে আসলে কিভাবে যুক্ত করা যায়? এখন সবচেয়ে চ্যালেঞ্জিং হলো এরাবল ল্যান্ড, কৃষি জমি গ্র্যাজুয়ালি কমে যাচ্ছে, ডিক্লাইনিং, এবং দি পেস অফ ডেভেলপমেন্ট অর আরবানাইজেশন, নগরায়ন যেভাবে হচ্ছে, গ্রামে গঞ্জে বিল্ডিং, স্থাপনা, মার্কেট হয়ে কৃষি জমি সব ভরাট হয়ে যাচ্ছে। এবং এই গতি যদি থাকে, তবে বাই 2088 or 90 বাংলাদেশে কোনো কৃষি জমি থাকবে না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের খাবারের সংস্থান হয়ে যে জমি দিয়ে, সেই জমির ফার্টিলিটি, সেই জমি সুরক্ষা, এগুলো নগরায়নটাকে অনেক সায়েন্টিফিক্যালি, এটাকে ভার্টিক্যাল ইউজ অফ ল্যান্ড, পৃথিবী জুড়ে ভার্টিক্যাল ফার্মিং হচ্ছে, কৃষি জমি সুরক্ষা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর নদীগুলোকে ওয়ার্ল্ড ওয়াইড যে সারফেস ওয়াটার ইউজ করছে, সারফেস ওয়াটার দিয়ে দুনিয়া চলছে, কিন্তু অ্যালার্মিং হলো যে ঢাকা শহরে আমরা বসবাস করছি, সেই ঢাকা ওয়াসা, তার 60 to 70% ওয়াটার এক্সট্রাকশন হচ্ছে আন্ডারগ্রাউন্ড থেকে। এভাবে হলে ঢাকাতে 6+ রেঞ্জের যদি একটা ম্যাগনিটিউডের ভূমিকম্প হয়, পুরো ঢাকা শহর দেবে যাবে নিচে। তো সারফেস ওয়াটারগুলোকে রক্ষা করা একমাত্র নদী হিসেবে টিকে আছে মেঘনা নদী। মেঘনার পারে আর কোনো মিল ইন্ডাস্ট্রি না করা, এবং করতে দিলেও প্রাইমারিলি সেটাকে সায়েন্টিফিক্যালি যেন এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স করে। খুব মূল কথা হলো যে ডিপার্টমেন্ট, যে মিনিস্ট্রি বা যারা আছে অথরিটি,
তাদের আইন প্রয়োগের সততা, সাহসিকতা থাকতে হবে। বেতন বাড়িয়ে লাভ কি হলো? বেতন বাড়ানো হলো, ফেসিলিটি দেয়া হলো, ফরেন ট্যুর, ট্রেনিং দেয়া হলো, কিন্তু কাজ করার লোক নেই। কাজ করে অ্যাড্রেস করা, প্রবলেমকে তাৎক্ষণিক সমাধান করা, সুরক্ষা করা পরিবেশের, সেটি অনেক বড় নৈতিক কর্তব্য বলে মনে করি। নিশ্চয়ই স্যার। স্যার, আপনার সর্বশেষ কর্মস্থল সম্ভবত ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। সেখানে আপনার চমৎকার কিছু অর্জন রয়েছে, আপনি কাজ করেছেন, শুনি ছোট্ট করে। যখন আমাকে জাদুঘরে দেয়া হলো, অনেকে প্রশ্ন তুলল, তুমি কি করবে জাদুঘরে? কিছুই তো নাই। তো দেখলাম এটা তো আমার ভাগ্য। আর তদবির করে আমি পোস্টিং চেঞ্জ করা আমি পছন্দ করতাম না। তো আই হ্যাভ স্টার্ট এ নিউ ইনিশিয়েটিভ। এটি জঙ্গল ছিল, পরিত্যক্ত ছিল, খুব বর্জ্য এবং অব্যবস্থাপনা ছিল। সেটাকে কনভার্ট করে আলহামদুলিল্লাহ ন্যাচারাল রিসোর্সেস ডেভেলপমেন্ট করলাম। বিদেশ থেকে অনেক সামগ্রী নিয়ে আসলাম, মডার্নাইজেশন করলাম, ইকুইপমেন্ট, এবং এত বেশি বাচ্চা কাচ্চা, শিশুদের, কিশোরদের, তরুণ বিজ্ঞানীদের উদ্বুদ্ধ করলাম যে পুরো জাতিকে যদি আমি ডেভেলপমেন্টের মূল স্ট্রিমে আনতে চাই, আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজির অ্যাপ্লিকেশন দরকার। তো পুরো দেশ, উপজেলা থেকে প্রান্তিক পর্যায়ে, ডিস্ট্রিক্টে অবিরাম ডিসি ইউএনওদের বিরক্ত করতাম, তাদের কাছে ইকুইপমেন্ট পাঠাতাম, আবার তাদেরকে ডাকতাম, বাচ্চাদেরকে জোর করেই নিয়ে আসতাম, এনে ওদেরকে দামি স্যান্ডউইচ, দামি গিফট দিয়ে তাদের মধ্যে শুধু বিজ্ঞান চেতনা বাড়ানো। একটা বিরাট সাইলেন্ট রেভলিউশন হলো। এই সায়েন্স মিউজিয়াম, আমি বলবো এটা শুধুমাত্র মিউজিয়াম না, এটা একটা একাডেমিক এক্সেলেন্স আছে, জাতিকে, তরুণ প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় দীক্ষিত করা এবং নেক্সট জেনারেশন, নেক্সট ডেভেলপমেন্ট, নেক্সট অ্যাচিভমেন্ট বাংলাদেশের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছাড়া যে কোনো গতি নেই। এবং স্পেস সায়েন্স, এটা আরও অ্যাডভান্স টেকনোলজি, স্পেস সায়েন্স দিয়ে দুনিয়া চলছে এখন, সেদিকে তাদেরকে আকর্ষণ তৈরি করে মূলত এটাকে একটা বিরাট দেশ রক্ষা, দেশ গঠন, জাতি গঠনের একটা এক্সেলেন্স সেন্টারে পরিণত করা, সেটা একটা মটো খুঁজে পেয়েছি এবং আনন্দ পেয়েছি। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই স্যার। অনেক ভালো লাগলো স্যার, আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। অনেক অনেক শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাদের, এবং প্রত্যাশা করি আজকের এই বক্তব্য শুধু আমার কথা বলাই নয়, তরুণ প্রজন্ম, ভবিষ্যতে যারা সিভিল সার্ভিস, মিলিটারি সার্ভিস আসবে, তারা যেন দেশ রক্ষা, দেশ সেবা, দেশকে উন্নত করার একটা বিরাট প্রত্যয় নিয়ে কাজ করে। আপনাদের জন্য অনেক শুভকামনা। আপনারা এই সুশাসন বা দেশের উন্নয়নের জন্য যাদেরকে আপনারা বাছাই করেন, যাদের কথা দিয়ে অন্যকে অনুপ্রাণিত করেন, সেই প্রচেষ্টার জন্য, প্রয়াসের জন্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ।